হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 5 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ভারতের পরিবেশ আন্দোলনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো বা ভারতের পরিবেশ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও, আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, ভারতের পরিবেশ আন্দোলনের সংক্ষিপ্ত মূল্যায়ন। বিভিন্ন সামাজিক আন্দোলনের মধ্যে পরিবেশ আন্দোলন আজ এক পরিচিত আন্দোলন। পরিবেশ আন্দোলন মূলত নিরন্তর পরিবেশ নিধনের বিরুদ্ধে সংগঠিত একটি যৌথ প্রতিবাদ, যার কোনো এক রৈখিক মতাদর্শ নেই কোনো নির্দিষ্ট ভৌগোলিক পরিসর। গোটা পৃথিবী জুড়ে নানা সময়ে সংগঠিত হয়েছে এই আন্দোলন, তবে বর্তমানে এর তীব্রতা ও প্রভাব অনেক বেশি। উদাহরণ হিসাবে গোটা পৃথিবী জুড়ে গ্লোবাল ওয়ার্মিং এর সম্পর্কে সাম্প্রতিক সচেতনতা বৃদ্ধির আন্দোলনকে উল্লেখ করা যায়। তবে সর্বদা পরিবেশকে দূষণমুক্ত করতে হবে এই চেতনা থেকে পৃথিবীর সমস্ত পরিবেশ আন্দোলন সংগঠিত হয় না, বরং উচ্ছেদের আশঙ্কা, জীবনের আশঙ্কা, জীবিকার আশঙ্কা ইত্যাদি নির্দিষ্ট দাবির ভিত্তিতে আন্দোলনকারীরা পরিবেশ আন্দোলনে অংশগ্রহণ করেছে। ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আলোচনা করলে পরিবেশ আন্দোলন মূলত কতগুলি ইস্যুকে চিহ্নিত করা যায়, যথা উন্নয়ন বনাম পরিবেশ, জনগণ বনাম রাষ্ট্রীয়, স্থানীয় বনাম বিশ্বায়ন। আর পরিবেশ ভিত্তিক একটা চিন্তাভাবনা ভারতবর্ষে প্রাচীন কাল থেকে লক্ষ্য করা যায়। প্রাচীন গ্রন্থ, পুরাণ ইত্যাদিতে পরিবেশকে কেন্দ্র করে নানাবিধ তথ্য পাওয়া যায়। ভারতবর্ষে 70-এর দশক থেকে যেসব পরিবেশ আন্দোলন সংগঠিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন প্রভৃতি। এবার এই তিনটে বড় আন্দোলন সম্পর্কে আলোচনা করা হবে এই নোটসটার মধ্যে, তোমরা বুঝে নাও। এবং তোমাদের আমি গতবারে তোমরা যখন পরীক্ষা দিয়েছো তখন আমি ফিকি, অ্যাসোচেম এগুলো যেভাবে আলাদাভাবে বলেছিলাম পড়তে, যে বড় প্রশ্নের মধ্যে থেকে, ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে থেকে এগুলো আসতে পারে, তোমরা দেখেছো পরীক্ষায় এসেছে। ঠিক একইভাবে এবারেও বলছি, তোমরা চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন এগুলো কিন্তু এই আলাদাভাবে পরীক্ষায় কিন্তু তোমাদের আসতে পারে 5 মার্কসের জন্য। এগুলো দেখতে হবে। চিপকো আন্দোলনে কি বলা হচ্ছে দেখো, চিপকো শব্দটির অর্থ হচ্ছে জড়িয়ে ধরো। এই আন্দোলন নামকরণ মূলত কিছু গ্রামবাসীদের গাছকে জড়িয়ে ধরা এবং প্রাণপণ প্রয়াস থেকে হয়েছে। চিপকো আন্দোলন গাড়োয়াল হিমালয়ে মূলত সংগঠিত হয়েছিল, যা পরবর্তীকালে গাড়োয়াল হিমালয়ের গোপেশ্বর, তেহেরি, চামলি, নরেন্দ্রনগর প্রভৃতি এলাকায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলন মূলত ছিল এই অঞ্চলে অত্যন্ত সমৃদ্ধ বনভূমিকে বাণিজ্যিক অগ্রাসন থেকে রক্ষা করা। 1970-এর দশকে এই আন্দোলন চূড়ান্ত আকার ধারণ করে এবং সরকার এই আন্দোলনগুলির দাবি মানতে বাধ্য হয়। চিপকো আন্দোলন গাড়োয়াল হিমালয়ের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনে মহিলারা অংশগ্রহণ করে সুন্দরলাল বহুগুণা ওই এলাকায় 1700 দেখো, এটা 1700 হবে না, এই সালটা কিন্তু তোমরা একটু কারেকশান করবে, এটা 1900 হবে। 1979 সালে আমরণ অনশন শুরু করে। হাজার হাজার অনুগামী বহুগুণার সমর্থনে জড়ো হয়। সরকার বহুগুণাকে গ্রেপ্তার করলে আন্দোলন স্তীমিত হওয়ার বদলে আরও জোরালো হয়ে ওঠে। জনগণ নিজেরা অরণ্য বাঁচানোর জন্য দিনরাত্রি পাহারা দিতে থাকে। সমাজের সমস্ত স্তরের প্রতিবাদে সরকার অরণ্য পরিচালনার ব্যাপারে নতুন চিন্তাভাবনা শুরু করতে বাধ্য হয়। কেন্দ্রীয় সরকার এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বৃক্ষছেদনের ওপর 15 বছরের নিষেধাজ্ঞা জারি করেন। চিপকো আন্দোলনের গুরুত্ব পরবর্তীকালে হিমালয় পরিবেশ আন্দোলন হিসাবে সীমানা ছাড়িয়ে গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। এবার হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। এখানে কি বলা হচ্ছে, নর্মদা বাঁচাও আন্দোলন মূলত নর্মদা ভ্যালি প্রকল্পের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। স্বাধীন ভারতের এক অন্যতম উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসাবে নর্মদা ভ্যালি প্রকল্পকে চিহ্নিত করা, যা নর্মদা নদী ও তার বিভিন্ন শাখা প্রশাখার বরাবর ছোট বড় মিলিয়ে প্রায় 3200টি নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়, বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। নর্মদা বাঁচাও আন্দোলন মূলত সর্দার সরোবর বাঁধকে কেন্দ্র করে গড়ে ওঠে। মধ্যপ্রদেশ, গুজরাট সরকারের উদ্যোগে
1985 সালে বিশ্ব ব্যাংক $45 কোটি মঞ্জুর করে। কেন্দ্রীয় সরকার ওই প্রকল্পের অনুমোদন দেয়। প্রকল্পের সপক্ষে বলা হয়, বাঁধ নির্মিত হলে এই দুই রাজ্যের খরাপ্রবণ এলাকাগুলি শস্য শ্যামলা হয়ে উঠবে, এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, প্রায় 2700 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপন্ন হবে। এই প্রকল্পের বিরুদ্ধে বিশিষ্ট পরিবেশবিদ বাবা আমতে, মেধা পাটেকর প্রমুখ নেতৃত্ব দিয়ে উল্লেখ করেন যে নর্মদা প্রকল্প বাস্তবায়িত হলে বাস্তুতান্ত্রিক ভারসাম্য ক্ষতি হবে। তারা যথাযথ পর্যবেক্ষণ করে লক্ষ্য করেন যে এই প্রকল্পের বহু অসঙ্গতি আছে। এর ফলে 92টি গ্রাম জলমগ্ন হবে, 294টি গ্রাম আংশিক জলমগ্ন হবে এবং 10 লক্ষ মানুষ উদ্বাস্তু হবেন। 1977 সালে থেকে এই প্রকল্পের বিরুদ্ধে মঞ্চ তৈরি করা হয়, যা নর্মদা বাঁচাও আন্দোলন নামে প্রসিদ্ধ লাভ করে। এবার হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। কেরালের পালঘাটের সাইলেন্ট ভ্যালি উপত্যকায় এই আন্দোলনের অবস্থান। এই আন্দোলনের নিঃশব্দতাকে কেন্দ্র করে সাইলেন্ট ভ্যালি নামকরণ করা হয়। কেরালার 90 বর্গ কিমি এলাকা জুড়ে কুঞ্জিপুজা নদী বয়ে গেছে, আর এই নদীর বাঁধ নির্মাণ ও জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনের বিস্তার ঘটে। 1976 সালে কেরালার স্বাস্থ্য সাহিত্য পরিষদ এই বিষয়ে আপত্তি করে বৃহৎ আন্দোলনের ডাক দেন, কারণ এই প্রকল্প বাস্তবায়িত হলে বাস্তুতন্ত্রের ক্ষতি হবে, স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে। তাই ভারতবর্ষে এই বিরল জাতীয় অরণ্য বাঁচাতে এই আন্দোলনের সূত্রপাত, এই স্পেলিংটা একটু ঠিক করবে, সূত্রপাত ঘটে। আন্দোলনের তীব্রতার ফলে 1980 সালে প্রকল্পটি পরিত্যক্ত হয় এবং সাইলেন্ট ভ্যালিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। মূল্যায়ন। এই ধরনের আন্দোলনের ফলে পরিবেশের উন্নয়ন আদৌ কি সম্ভব? বাস্তবিক অর্থে পরিবেশের উন্নয়ন একটি বিতর্কিত বিষয়। পরিবেশ সুরক্ষা বা নষ্ট করার বিষয়টি নেতৃত্বকারী শাসক শ্রেণী এবং শাসিত জনগণের ওপর নির্ভরশীল। ভোগবাদী সমাজে ভোগ্য পণ্য ছাড়া প্রকৃতির কোনো গুরুত্ব নেই। এদিকে পরিবেশ সুরক্ষা আর একদিকে মুনাফা, দুই বিষয়ে একত্রে অবস্থান করতে পারে না। ফলে একটি বৃদ্ধি পেলে অন্যটি হ্রাস পাবে। উন্নয়নশীল দেশগুলির সরকার দেশের উন্নতির জন্য প্রযুক্তিতে অতিমাত্রায় ব্যবহার করে, কারণ শিল্পায়ন ও বিশ্বায়নকে অস্বীকার করার অর্থ হলো আধুনিকতা ও উন্নতিকে অস্বীকার করা। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, এবার তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, ইংলিশে ট্রান্সলেট করা আছে এটা। আর তোমরাও চাইলে অ্যাডমিশন নিতে পারো। আমাদের বাংলা ভাষায় ক্লাস হয়, কিন্তু নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল যখন দেওয়া হয় গ্রুপে, তখন দুটো ভাষায় দেওয়া হয়। এইভাবে তোমরা ইংলিশ ভার্সনেও নোটস পেয়ে যাবে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো।